নমস্কার, আমি সৌভিক রয়েছি আপনাদের সঙ্গে। আজকে শুনবেন গল্প দারু ব্রহ্ম। রচনায় অভিষেক চৌধুরী। লেখক অভিষেক চৌধুরীর জন্ম 7ই মে 1997, বাড়ি বরানগর। ইতিহাসে MA করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। লেখালেখি শুরু করেন 2020 সালের লকডাউনের সময়, তবে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে এই বছরের জানুয়ারি মাসে। বেশ কিছু সংকলনে তার লেখা গল্প জায়গা করে নিয়েছে। খুবই সাম্প্রতিক রক্তজবা ও কোজাগরি গল্প দুটি অডিও জগতে মানুষের যথেষ্ট ভালোবাসা লাভ করেছে। শুরু হচ্ছে গল্প দারু ব্রহ্ম। আচ্ছা পিসুমণি, ওই মন্দিরটা সম্পর্কে কি যেন একটা মিথ রয়েছে বলছিলে না কাল? ব্যাপারটা একটু খুলে বলো না। সকালের ব্রেকফাস্ট টেবিলে প্রশ্নটা করেই বসে শুভ্র। লুচির বাটি থেকে একটা গরম লুচি শুভ্রর প্লেটে দিয়ে পিসিমণি একটু ভেবে বলতে শুরু করে। ওই মন্দির কবে কোন সময় তৈরি হয়েছে তা কারুর জানা নেই রে। তবে সবাই বলে কোনো এক কৃষ্ণ সাধিকা নাকি ওখানে এক প্রকাণ্ড নিম গাছের নিচে বিগ্রহ স্থাপন করেছিলেন। সে অনেক যুগ আগের কথা, তার নাম ঠিক জানি না। তবে নিম কাঠের বিগ্রহ বলেই মন্দিরের নাম দারু ব্রহ্ম মন্দির। ঘুরে আয় না একবার মামনের সাথে, দেখবি কি সুন্দর পরিবেশ। এখান থেকে বেশিক্ষণের রাস্তা নয়, সাইকেলে গেলে মিনিট 20। পিসিমণি থামতেই শুভ্র আবার বলে ওঠে, আর ওই মিথটা? আরে ওটা কিছু না, রাতে ওই মন্দির বা জঙ্গলের আশেপাশে কেউ ভুলেও পা রাখে না। কেন? আরে এখানকার মানুষের বিশ্বাস নাকি প্রতি রাতে মুরারিধর স্বয়ং মন্দিরে প্রকটিত হন। তাকে দর্শন করা কি এত সহজ কথা রে? আচ্ছা, কেউ কোনোদিন কি চেষ্টাও করেনি রাতে ওখানে যাওয়ার? পাগল নাকি? এই গ্রামগঞ্জের মানুষের বিশ্বাসই সব, সেই বিশ্বাস কেউ লঙ্ঘন করে না। যাই হোক, বিকেলবেলা একবার দেখে আয়, মামনকে সঙ্গে নিয়ে যাস। মামন শুভ্রর পিস্তুত বোন, MSc লাস্ট ইয়ারের স্টুডেন্ট শুভ্র। বাড়ি চন্দননগরে। পড়াশোনার পাশাপাশি ওর একটা প্রবল নেশা আছে। সেটা হলো দুনিয়ার সমস্ত ভৌতিক ও দৈবিক স্থানগুলোর পেছনে লুকিয়ে থাকা রহস্য নিয়ে নাড়াচাড়া করা। এই উটকো নেশাটার জন্য বাড়ি থেকে বকাঝকাও খেয়েছে বিস্ত, কিন্তু লাভের লাভ কিচ্ছু হয়নি। চন্দননগরে ওদের একটা দল আছে, নাম সাসপেন্স রেঞ্জার্স, যারা বিভিন্ন রহস্যময় জায়গার সত্য উদ্ঘাটন করে থাকে। দলের সবাই কলেজে নয়তো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। ফলত কোনো স্থানে গোপনীয় কিছুর গন্ধ পেলেই তার পেছনে ধাওয়া করা শুভ্রর এক প্রকার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। যেমন এখানে আসার কথাই ধরা যাক। পিসিমণি আর পিসো ছত্তিশগড়ের জব্বলপুরে রয়েছে, তাও বছর 5 হবে। পিসোর ট্রান্সফারের চাকরি। ভারতবর্ষের অনেক জায়গায় এর আগেও থেকেছে, তবে 5 বছরে এই প্রথম শুভ্রর জব্বলপুরে আসা। একে তো পড়াশোনার চাপ, তার উপর এই উটকো নেশা, সব মিলিয়ে সময় করে ওঠাই দুষ্কর। কিন্তু এই দিন 15 আগে একটা ঘটনা খুব বিপদে ফেলেছিল শুভ্রদের পুরো দলটাকে। এক হানাবাড়িতে রাত কাটানোর প্ল্যান ছিল ওদের দলের 4 জনের, আর এই মিশনের নেতৃত্বের দায়িত্ব ছিল শুভ্রর কাঁধে। কিন্তু আদপে ওই বাড়িটা ছিল এলাকার কিছু পুরনো সমাজ বিরোধীদের গোপন আস্তানা। বাড়িতে 4 জনের উপস্থিতি টের পাওয়ার পরেই ওরা ধারালো অস্ত্র নিয়ে শুভ্রদের ওপর হামলা করে বসে। এতে 2 জন তো গুরুতর আহত হয়। সৌভাগ্যক্রমে শুভ্রর খুব একটা আঘাত লাগে না। কোনো মতে পালিয়ে প্রাণে বেঁচে ফেরে 4 জন। পুলিশ অবশ্য এর পরেই পুরো হামলাকারী দলটাকে পাকড়াও করেছে। খবরের কাগজে লেখালেখিও হয়, তবে সমস্যাটা বাঁধে অন্য জায়গায়। এই ঘটনার পরেই শুভ্রদের দলটা প্রায় উঠে যাওয়ার দোরগোড়ায় পৌঁছায়। দলের মেম্বারদের বাড়ির লোকেরা নিজেদের ছেলে মেয়েদের কড়া শাসনে বাড়িতে আটকে রাখে। এতে বাদ পড়েনি শুভ্র। টানা 10 দিন ঘরের বাইরে পা রাখতেই দেয়নি বাবা। শেষে অনেক কাকুতি মিনতি করে পিসিমণির এখানে আসার পারমিশনটা আদায় করতে হয়েছে। মা বাবাও এই ভেবেই রাজি হয়েছে, যাক, এইসব উটকো কারবার থেকে ছেলেকে অন্তত কিছুদিন তো দূরে রাখা যাবে। সেই মতো ব্যাগপত্র গুছিয়ে গতকালই জব্বলপুরে পিসির বাড়িতে এসে উঠেছে শুভ্র। কিন্তু ওই কথায় আছে না, পথিক যেখানে পথও সেখানে। সেই জন্যই আসার পরেই
নতুন এক রহস্যের গন্ধে শুভ্র আবার মজে উঠেছে। কতটা রে? এবড়ো খেবড়ো ভাঙা পাথরের রাস্তা দিয়ে সাইকেলে প্যাডেল করতে করতে প্রশ্নটা করে শুভ্র। এই তো প্রায় চলেই এসেছি, ওই যে পাহাড়টা দেখছিস ওর পাশেই। সামনের দিকে ইশারা করে বলে মামুন। বিকেল 4টে নাগাদ শুভ্র আর মামুন সাইকেল নিয়ে দারুব্রহ্ম মন্দিরের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে। মামুন নিজের সাইকেলে আর শুভ্র সাইকেলটা পাশের বাড়ির এক দাদার থেকে মামুনই জোগাড় করে এনেছে। পথে অবশ্য মামুনের দুজন বান্ধবীও ওদের সঙ্গ নিয়েছে। শুভ্র চলেছে পেছনে পেছনে। সামনে মামুন দুই বান্ধবীর সাথে গল্প করতে করতে সাইকেলে প্যাডেল করছে। এই পাথুরে রাস্তায় সাইকেল চালানোর অভ্যাস নেই শুভ্র, মাঝে মাঝেই হাঁপ উঠে আসছে। তবে সামনে মামুনরা কিন্তু দিব্যি এগিয়ে চলেছে। শুভ্র চারিদিকে একটু চোখ ঘুরিয়ে নেয়। জঙ্গলে ঘেরা রাস্তা, মাঝে মধ্যেই দূরে জঙ্গলের মধ্যে থেকে ছোট ছোট কালো পাহাড়ের চূড়া উঁকি দিচ্ছে। জঙ্গল খুব একটা ঘন না হলেও একেবারে পাতলাও নয়। শুভ্র দেখল কিছুটা দূরে একটা পাহাড়ের গা দিয়ে ঢালযুক্ত পথ নিচে নেমে গেছে। মামুন আর ওর দুই বান্ধবী সেইখানেই সাইকেল স্ট্যান্ড করেছে। শুভ্র কাছে আসতেই মামুন বলে, দাদা ভাই, এখান থেকে আর সাইকেল নিয়ে যাওয়া যাবে না, সাইকেলটা ওদিকে স্ট্যান্ড করে রাখ। শুভ্র বাকি সাইকেল তিনটের সাথে নিজের সাইকেলটাও রাখে। তারপর মামুনের সাথে ঢালু রাস্তা বেয়ে নিচে নামতে থাকে। মামুনের দুই বান্ধবী যে এখানকার স্থানীয় তাতে কোনো সন্দেহ নেই। দুজনেরই গায়ের রং কালো, একজন একটু লম্বা, অন্যজন একটু বেঁটে, চুল বিনুনি করে বাঁধা। দুজনেরই মুখে সারল্যের হাসি। শুভ্র হিন্দিতে জিজ্ঞাসা করে, क्या नाम है तुम दोनों का? मैं लक्ष्मी और वो बिंदी। कौन से क्लास में पढ़ते हो तुम लोग? এই উত্তরটা অবশ্য মামুনই দেয়। ওরা তো আমার ক্লাসেই পড়ে, ক্লাস 10। আর জানিস দাদা ভাই, লক্ষ্মীর দাদুই এই মন্দিরের পূজারী। এটা শুনে শুভ্র মনে মনে ভাবে, ভালোই হলো, মন্দিরে গিয়ে ওই পুরোহিতের সঙ্গে একটু ভাব জমিয়ে নেওয়া যাবে। জায়গাটা সম্পর্কে কিছু তথ্য তো জানা দরকার নাকি। এইসব ভাবনার মধ্যেই মামুন বলে ওঠে, এই তো চলে এসেছি। শুভ্র আনমনে তাকাতেই বেশ খানিকটা অবাক হয়। জঙ্গলে ঘেরা ছোট্ট একটা মন্দির। মন্দিরের চূড়ায় কমলা রঙের একটা পতাকা উঠছে। বিকেলের ম্রিয়মান সূর্যের শেষ আলো সেই পতাকায় এসে পড়েছে। মন্দিরের কাছে আসতেই শুভ্র একটা ব্যাপার লক্ষ্য করে। এই জঙ্গলে অনেক রকমের গাছ থাকলেও নিম গাছের প্রাধান্যটাই সব থেকে বেশি। আর কি প্রকাণ্ড সেই সব গাছ! বট অশ্বত্থ গাছের যেমন চারিদিক থেকে ঝুড়ি নেমে আসে, অনেকটা সেরকম এই নিম গাছগুলোরও ঝুড়ি নেমেছে। পুরো মন্দিরটাকে ঘিরে রেখেছে গাছগুলো। মাথার ওপর একে অপরের সাথে শাখা প্রশাখা জড়িয়ে চাঁদোয়ার মতন ঢেকে দিয়েছে। মন্দিরটাও একটা প্রকাণ্ড নিম গাছের নিচে দাঁড়িয়ে। দেখেই বোঝা যায় বহু পুরনো এই মন্দির। জায়গায় জায়গায় সবুজ শ্যাওলার পুরু আস্তরণ। মন্দিরের গা ঘেঁষে একটা নদী চলে গেছে। জল হয়তো হাঁটু সমান হবে। নদীর ওই ধারে ঘন জঙ্গল। লক্ষ্মীকে দেখেই মন্দিরের ভেতর থেকে একজন বয়স্ক মানুষ বেরিয়ে এসে হাসি মুখে বলে, अरे बिटिया, इस समय यहाँ पर? दादाजी, मैं तो बिंदी और मामन के साथ आया हूँ, वो मामन के भैया को मंदिर दिखाने के लिए। লক্ষ্মী বয়স্ক মানুষটার দিকে এগিয়ে যায়। সম্ভবত ইনিই লক্ষ্মীর দাদু, এই মন্দিরের পুরোহিত। শুভ্র মন্দিরের কিছুটা সামনে গিয়ে দাঁড়ায়। পূজারীর বয়স আন্দাজ করা কঠিন, তবে ৮০-৮৫ তো হবেই। মুখ সাদা দাড়িতে ঢাকা, পরনে ধুতি ও গায়ে একটা হলুদ রঙের চাদর, কপালে চন্দনের তিলক। শুভ্রকে দেখে হাসি হাসি মুখ করে পূজারীজি বললেন, बेटा, क्या नाम है आपका? शुभ्र शुभ्र सेनगुप्त। बहुत अच्छा। तो क्या पढ़ाई करते हो? कॉलेज में।
अच्छा, आप कितने दिनों से इस मंदिर में पूजा कर रहे हो? बहुत दिनों से बेटा। मेरे बाप दादा सभी इस मंदिर के पुजारी थे। तो फिर आपको तो इस मंदिर के बारे में सब कुछ पता होगा ना? हाँ बेटा, पता तो है, लेकिन पहले मुरारीधर जी की दर्शन तो कर लो। পূজারীজি এই কথা বলেই আবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। পেছন পেছন শুভ্র মন্দিরের চাতালে জুতো ছেড়ে গর্ভগৃহের ভেতরে ঢোকে। আর ভেতরে ঢুকতেই সমস্ত শরীরটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। মন্দিরের ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় কয়েক ডিগ্রি কম। বেশ অন্ধকার চারিপাশ। শুধু একটা লম্বা প্রদীপের আলোয় মুরারিধরের সর্বাঙ্গ আলোকিত হয়ে রয়েছে। সত্যি অপূর্ব। মূর্তিটা 2 ফুটের কিছুটা কম হবে। কাঠের তৈরি, পরিষ্কার বোঝা যায়। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাব কি নিখুঁত ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে। ঠোঁটের হাসির ফাঁকে একটা দুষ্টুমি খেলা করছে। আর সব থেকে অদ্ভুত হলো মূর্তির চোখ দুটো, কি জীবন্ত সেই দৃষ্টি। শুভ্র কিছুক্ষণ অভিভূত হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। তারপর লক্ষ্য করে গর্ভগৃহের ওপরের চূড়া অন্ধকারে ঠিক দেখা না গেলেও বাইরের নিম গাছগুলোর মোটা মোটা ঝুড়ি যে ওপরের চূড়া বেয়ে নিচে নেমে আসার চেষ্টা করছে সেটা অনুমান করা যায়। ইতিমধ্যে মামন, লক্ষ্মী আর বিন্দিও মন্দিরে ঢুকে এসেছে। পূজারীজি ওদের সবার হাতে এক প্রকার নাড়ু জাতীয় প্রসাদ দিয়ে বললেন, चलो बाहर चलो, मुरारीधर जी को ज़्यादा शोर शराबा पसंद नहीं है। মন্দিরের দরজা দিয়ে বাইরে বেরিয়েই শুভ্র পূজারীজিকে জিজ্ঞাসা করলেন, अब बताइए ना इस मंदिर के बारे में। পূজারীজি শুভ্রর দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর মন্দিরের চাতালের একপাশে পা ছড়িয়ে বসলেন। ইশারা করে শুভ্রকেও বসতে বললেন। তারপর নদীর ওই পাশের জঙ্গলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে শুরু করলেন। बहुत साल पहले की बात है, जब्बलपुर का राजा वीर बहादुर सिंह जी को एक लड़की हुई। राजा जी ने प्यार से बिटिया का नाम रखा प्रेम वाला। पर जैसे जैसे प्रेम वाला बड़ी होने लगी, सब ने ये महसूस किया कि ये लड़की बाकी सब से बिल्कुल अलग है। उसका तो दिन शुरू होता था कन्हैया जी का नाम करते हुए, और रात होती थी कन्हैया जी का सेवा करते करते। सारा दिन कृष्णन के अलावा उसे और किसी बात की कोई खबर ही नहीं थी। जैसे वो मीरा थी, वैसे ही प्रेम वाला रात दिन कृष्णन प्रेम में डूबती चली गई। पर मीरा की तरह प्रेम वाला की शादी नहीं करवाई राजा जी ने। धीरे धीरे प्रेम वाला और भी कृष्ण के प्यार में मग्न होने लगी। 20 साल की उम्र में प्रेम वाला ने इस जगह पर नीम के लकड़ी से मुरारीधर जी का मूर्त बनाई। जो आज तुम लोगों ने मंदिर में देखा, वही मूर्त। उड़ीसा के पुरी में जगन्नाथ जी भी नीम के लकड़ी से ही बनवाया गया है, इसलिए उन्हें दारू ब्रह्म बोला जाता है। और इस मंदिर को मुरारीधर जी भी नीम के लकड़ी से ही तैयार हुआ है, इसलिए ये मंदिर को भी दारू ब्रह्म मंदिर कहा जाता है। और भी है, इसी जगह पर प्रेम बाला अपने कन्हैया को पुकारती रही, रोती रही, एक बार उनके दर्शन के लिए तरसती रही। महीने बीते, साल बीते, पर प्रेम बाला अपने कृष्ण भक्ति से टस से मस नहीं हुई। और एक पूनम की रात में प्रेम बाला के सामने भगवान श्री मुरारीधर प्रकट हुए। प्रेम बाला उनका प्यार पकड़ के रोती रही। परम दयालु मुरारीधर जी ने प्रेम बाला को पूछा, उसकी इतने साल की भक्ति का क्या फल चाहिए उसे। अपने प्राणनाथ का दर्शन पाके प्रेम वाला तो पागल हो गई। अपने आंसुओं से प्रभु के चरण धोके ये कहा कि हे परम कृपालु श्री हरि मुरारी, तुम्हारा इतना मनोहर रूप ये श्रीमुख एक बार में देख के जी नहीं भरता।
जन्म जन्म तक देखने से भी ये प्यास नहीं बुझेगी। हे प्रभु, अगर मैं तुम्हारी सच्ची भक्त हूं तो वचन दो, हर रात तुम इसी जगह मुझे दर्शन दोगे। जब तक ये दुनिया रहेगी तब तक मुझे दर्शन देने तुम आओगे। পূজারীজি দম নেওয়ার জন্য থামতেই মামুন বলে উঠল। उसके बाद পূজারীজি মুচকি হেসে বললেন, भगवान ने प्रेम वाला को वचन दिया, वो हर रात इसी मंदिर में आएंगे। ये मंदिर तब हो उठेगी उनका लीला धाम श्री वृंदावन, और ऐसे ही प्रेम वाला को अपना मनोहर रूप का दर्शन देंगे जब तक ये धरती टिकी रहेगी। শুভ্র এতক্ষণ মন দিয়ে সবটা শুনছিল। এবারে বলে উঠল, इसका मतलब आप बोल रहे हो भगवान कृष्ण हर रात प्रेम वाला को दर्शन देने के लिए यहाँ आते हैं? हाँ बेटा, क्या कभी किसी ने देखा है ये? भगवान को देखना कोई आसान बात नहीं है बेटा। बहुत बहुत भक्ति लगता है। इस जगह पर रात को कोई नहीं रहता, इंसान तो दूर कोई जानवर भी नहीं। विश्वास विश्वास है बेटा, उससे भरा कुछ भी नहीं। चलो अभी मंदिर बंद करने का समय हो गया। এই বলে পূজারীজি উঠে মন্দিরের ভেতরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরই আবার বেরিয়ে এসে লোহার দরজাটা বন্ধ করে দিলেন। শুভ্র বলে উঠল, তালা নেই লাগায়েঙ্গে? পূজারীজি সামান্য হেসে বললেন, जिनका मंदिर वही रखवाला, ताला देने का क्या जरूरत। সূর্য তখন নেমে গেছে। অন্ধকার যেন এই অঞ্চলে একটু ঝুপ করে নামে। পূজারীজির কাছে জোরালো টর্চের আলো থাকায় রাস্তা দিয়ে যেতে তেমন অসুবিধে হচ্ছে না। শুভ্র এখানে নতুন হলেও বাকি সবারই জায়গাটা খুব ভালোভাবে চেনা, তাই রাস্তা ভুল করার প্রসঙ্গই ওঠে না। ঢালু রাস্তা পেরিয়ে শুভ্ররা যখন সাইকেল যেখানে রাখা হয়েছিল সেই রাস্তায় পৌঁছল, তখন একদল বক জাতীয় পাখি ওদের মাথার ওপর দিয়ে উড়ে সামনের অন্ধকারে মিলিয়ে গেল, যেন ওদের সাথেই এই জায়গা ছেড়ে বাড়ি ফেরার পথ ধরেছে। পূজারীজি কি যেন ভেবে একটু হাসলেন, তারপর নিজের সাইকেলে চেপে বসলেন। বাড়ি ফিরে শুভ্র দেখল পিসো ফিরে এসেছে, আর পিসিমণি রান্নাঘরে কাজে ব্যস্ত। শুভ্রকে দেখে পিসো জিজ্ঞাসা করল, শুনলাম তোরা ওই দারুব ব্রহ্ম মন্দিরে গিয়েছিলিস, তা কেমন দেখলি? শুভ্র পিসোর পাশের সোফায় বসে সকালের খবরের কাগজটা হাতে নিয়ে বলল, হ্যাঁ, বেশ ভালোই। তবে রাতে ওখানে না যাওয়ার ব্যাপারটা যে একটা ভোগাস মিথ, সেটা কিন্তু পরিষ্কার। দেখ, তোরা আজকালকার ছেলে, পড়াশোনা শিখেছিস, সেসব বিশ্বাস করবি না সেটা জানা কথা, কিন্তু এটা তো শহর নয়। এখানকার মানুষজনের ভূত ভগবান দুয়ের প্রতি অগাধ বিশ্বাস। তাদের বিশ্বাসে আঘাত না করাই ভালো। ওই বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই ডিনারে আজ তোর পছন্দের বাটার চিকেন বানিয়েছি। এবারে রুটি খাবি না পরোটা খাবি বলতো? তোমার যা ইচ্ছে। পিসিমণি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার মাঝেই মামুন বলে ওঠে, জানিস দাদা ভাই, লক্ষ্মী আমাকে বলেছে ওর দাদু নাকি বলে প্রতি রাতে ওই মন্দির এখন যেমন দেখে এলি তেমনটা আর থাকে না। হাজার আলো জ্বলে ওঠে, পাখি আর ময়ূরের ডাক শোনা যায়, বাছুরেরা খেলে বেড়ায়। আর তোদের এই বিষয় ছাড়া আর কোনো কথা নেই? মামুন চুপ করে যায়। তবে একটা জিনিস কিন্তু খুব অদ্ভুত, ওই নিম গাছগুলো। দারুব ব্রহ্ম মন্দির ছাড়া এমন নিম গাছ কিন্তু আর কোথাও দেখা যায় না, যেন প্রহরীদের মতো পাহারা দিচ্ছে মন্দিরটাকে। পিসিমণি প্রসঙ্গ পরিবর্তন করে বলে, এই মামুন, কাল দাদাভাইকে নিয়ে বেতাল দিঘির দিকটা একটু ঘুরে আসিস না। আর তুমি তুমি কিন্তু ছুটিটা ম্যানেজ করো। ছেলেটা প্রথমবার এলো, এখানে তো তেমন কোনো ঘোরার জায়গাও নেই। ছুটিটা পেলে ওকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসবো। তাছাড়া আমাদেরও তো অনেক দিন কোথাও বেড়ানো হয়নি। হ্যাঁ দেখছি, তবে আমার মনে হয়। পিসিমণি আর পিসো নিজেদের মধ্যে কথায় ব্যস্ত হয়ে পড়ে। শুভ্র বসার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসে।
চারিদিকে নিঝুম অন্ধকার। দূরের বড় রাস্তা থেকে মাঝে মধ্যে কয়েকটা গাড়ি দ্রুত বেগে চলে যাচ্ছে, কেবল তাদের হেডলাইটের তীব্র আলোই নজরে পড়ছে। বাড়ির ঠিক পেছনে একটা বড় মিশকালো পাহাড়ের গা ঘেঁষে চাঁদ উঠেছে। মামুন বলেছিল এই পাহাড়টার নাম ভাল্লুক পাহাড়, বন্য ভাল্লুকদের বাস এই পাহাড়। তবে লোকালয়ে খুব একটা নেমে আসে না তারা। শুভ্রর মাথায় এখন অনেক কিছু ঘুরছে। মন্দিরটা খুবই বিচিত্র। ও এতদিন যে কটা অদ্ভুতুরে জায়গায় গিয়েছে সেই সবের থেকে এক্কেবারে আলাদা। এই মন্দিরের রহস্য যেভাবেই হোক জানতেই হবে। কি রে, এখানে একা একা কি করছিস? শুভ্র ফিরে দেখে মামুন কখন যেন চুপিসারে ওর পেছনে এসে দাঁড়িয়েছে। শুভ্র একটা নিঃশ্বাস ছেড়ে বলে, কিছু না রে। তুই এখনো ওই মন্দিরটা নিয়ে ভাবছিস? মামুনের প্রশ্নে শুভ্র কেবল মাথা নাড়ায়। মামুন শুভ্রর আরও কিছুটা কাছে সরে আসে। জানিস দাদা ভাই, আমারও খুব ইচ্ছে করে ওই মন্দিরে রাতে কি হয় সেটা জানার। তাহলে এতদিন সেই ইচ্ছে পূরণ করিসনি কেন? ভয়ে? জানিস, একটা অদ্ভুত আকর্ষণ আছে ওই মন্দিরে। আমি নিজে দেখেছি, সন্ধে হতেই সবাই বেরিয়ে আসে ওই জায়গা ছেড়ে। মানুষ তো বটেই, সেই সাথে খরগোশ থেকে আরম্ভ করে পাখি, এমনকি পোকামাকড়রাও। কি বলছিস? হ্যাঁ রে দাদা ভাই, ঠিকই বলছি, একটুও মিথ্যে বলছি না। কিছু তো একটা রহস্য আছে। শুভ্র খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর মামুনের দিকে একবার তাকিয়ে নিয়ে বলে, রহস্যের সমাধান করতে চাস কি? কিন্তু ওখানে যাওয়া যে... আরে কেউ কিচ্ছু জানতে পারবে না, এভাবেই সবটা প্ল্যান করতে হবে। তবে আজ রাতে নয়, কালকে। ঠিক আছে, বাকি কথা পরে হবে, এখন নিচে চল। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোরের দিকে কয়েকবার মুষলধারে বৃষ্টি হবার পর এখন অবশ্য কিছুটা বিরতি টেনেছে অম্বররাজ। তবে সেটা যে বেশিক্ষণ স্থায়ী হবে না তা জমাট বাঁধা কালো মেঘের অবস্থান দেখলেই বোঝা যায়। আজ পিসো অফিস যায়নি। এই বৃষ্টিমুখর পরিবেশে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজার সাথে দুপুরের ভুরিভোজ সমাপ্ত করার পর মামুন লুডোর ঘুঁটি সাজিয়ে বসল। পিসিমণির অবশ্য দুপুরে কিছু সময়ের ভাত ঘুমের অভ্যাস রয়েছে, সেই মতো তিনি নিজের ঘরে চলে গেলেন। পিসো, মামুন আর শুভ্র ছক্কা পুটে মেতে উঠল। বেশ কয়েকদান খেলার পর পিসো বলল, দূর, এভাবে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না, চল একটু ঘুরে আসি। কোথায় যাবে? পিসো খানিকক্ষণ থুতনিতে হাত রেখে ভাবলেন, তারপর তড়াক করে লাফিয়ে উঠে বললেন, বস্তারে চল, খুব সুন্দর জায়গা। এখন গাড়ি নিয়ে বেরোলে ওই 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমার এক কলিগ ওখানে নতুন বাড়ি কিনেছে, অনেকবার যেতে বলেছিল। চল ওখান থেকেই বেরিয়ে আসি। মানে রাতের মধ্যে ফিরে আসবে তো? হ্যাঁ রে, তোরা রেডি হয়ে নে, আমি গাড়িটা বের করি গ্যারেজ থেকে। চারিদিকের প্রাকৃতিক শোভা দেখে শুভ্র দুচোখ জুড়িয়ে এলো। বৃষ্টি ভেজা পরিষ্কার রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে। দুধারে জঙ্গল, আবার কোথাও কোথাও কয়েকটা কাঁচা পাকা বাড়ি নজরে পড়ছে। দূরে পাহাড়ের গা দিয়ে বৃষ্টি হবার ফলে ঝর্ণা নেমেছে। গাঢ় সবুজ পাতা বেয়ে জল পড়ছে টুকটাক। মামুন গাড়ির জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে বলল, বাবা, তোমার এই কলিগের নাম কি? পিসো গাড়ির স্টিয়ারিংয়ে হাত ঘোরাতে ঘোরাতে বলল, আচ্ছা, ওর নাম মনোজ, এখানকারই আদি বাসিন্দা, আগে জব্বলপুরে থাকতো। এই কদিন হলো বস্তারে নিজের বাড়ি কিনেছে। ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম, ওদের বাড়িতে জানিস ওই দারু ব্রহ্ম মন্দির নিয়ে কি একটা ঘটনা ঘটেছিল। অফিসে একবার বলেও ছিল আমায়। দারু ব্রহ্ম নামটা আবার একবার কানে শুনেই নড়ে চড়ে বসল শুক্র। সকাল থেকেই এই বিষয়টাকে নিয়ে ভাববার সময়ই পাইনি।
এখন পিশোর মুখে এই মন্দিরের নামটা শুনে আগের ভাবনা চিন্তাগুলো আবার ফিরে এলো শুভ্রর মস্তিষ্কে। একটু কৌতূহলী গলায় ও বলল, কি হয়েছিল বলো তো? আমার ঠিক মনে নেই রে, আসলে অনেক দিন আগে কথা হয়েছিল, এখন মাথা থেকে পুরো আউট হয়ে গেছে। তবে ওর বাড়িতেই তো যাচ্ছি, জিজ্ঞেস করে নিলেই হয়। শুভ্র আর কিছু বলে না, বাইরের মনোমুগ্ধকর পরিবেশের দিকে আবারও নজর রাখে। পিশোর কলিগ মনোজ কাকুর বাড়িটা বড় রাস্তা থেকে খানিকটা ভেতর, বাগান ঘেরা দুতলা বাড়ি। জিমি আর জাম্বো নামক দুজন বিশাল দেহী ল্যাব্রাডর পাহারাদার হিসেবে সমস্ত বাড়িতে টহল দিচ্ছে। শুভ্রদের গাড়িটা লোহার গেট পেরিয়ে বাগানে ঢুকতেই দুজনে গর্জন করতে করতে বাইরে বেরিয়ে আসে। মনোজ কাকু তাদের শান্ত করতে করতে গোটা বাংলাতেই বললেন, अरे संजीव दा, আসো আসো, রাস্তা চেনে পৌঁছনে মে কোই প্রবলেম হয়নি তো? আরে না না ভাই, কোনো সমস্যা হয়নি। আর তুমি তো ফোনে সবটা বলেই দিয়েছিলে। তবে দিব্যি বাড়ি কিনেছো কিন্তু। ওই দাদা পেয়ে গেলাম একদম কম মে। ও आप लोग বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন, কবি भी बारिश शुरू हो जाएगी। মনোজ কাকুদের হলঘরটা অনেকটাই বড়, নিচে 4খানা ঘর। বাড়িতে বাসিন্দা বলতে মনোজ কাকুর বৃদ্ধা মা, বউ, 3 বছরের ছেলে আর 2জন তাগড়াই পাহারাদার। কিছুক্ষণের মধ্যেই গরম চা আর পকোড়ার সাথে আড্ডা জমে উঠল। শুভ্র অনেকক্ষণ ধরেই দারু ব্রহ্ম মন্দিরের বিষয়টা জানার জন্য উৎসুক হয়েছিল। কিশোর মনের কথাটাই যেন বুঝতে পেরে মনোজ কাকুকে উদ্দেশ্য করে বলল, তা মনোজ, তোমাদের পরিবারে ওই দারু ব্রহ্ম মন্দির নিয়ে একটা গল্প আছে না? তুমি একবার বলেছিলে অফিসে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মনোজ কাকুর মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল। বাইরে তখন বৃষ্টি পড়ছে তীব্রতার সাথে, মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিকের সাথে আকাশ গুরুগম্ভীর শব্দে ডেকে উঠছে। কুকুর দুটো এতক্ষণ ধরে মামনের সাথে হুটোপুটি করে এখন একটু ঝিমিয়ে নিচ্ছে। মনোজ কাকু ভারী গলায় বললেন, কাহানি নয় দাদা, এ পুরা সত্যি ঘটনা। আমরা এখানকার লোক হলেও আমার বাবা কলকাতাতে কাজ করতেন। আমার জন্ম বড় হওয়া কলকাতাতেই। যাই হোক, আমার তাওজি আর ওনার পরিবার তখন জব্বলপুরেই থাকতো। তাওজির এক ছেলে লন্ডনে গিয়েছিল পড়াই করতে। গাঁও কি এসব अंधविश्वास में और किच्छु विश्वास ছিল না। जब्बलपुरेर ওই दारू ब्रह्म मंदिर को सब लोग बहुत मानते हैं। রাতে কেউ যায় না ওখানে, কিন্তু তাওজি का लड़का মানে আমার দাদা দেশে ফিরে ঠিক করলো রাতে একা ওই মন্দিরে যাবে। घर वालों ने बहुत माना किया, लेकिन वो नहीं माना। তারপর वो गायब हो गया। জানি না ওই মন্দিরে গিয়েছিল কিনা। একদিন सुबह सबने देखा वो अपने कमरे में नहीं है। सबने बहुत ढूंढा पर कोई फायदा नहीं हुआ, যেন धरती खा गया उसे। মনোজ কাকু থামার পরেও বেশ কিছুক্ষণ একটা নিস্তব্ধতা বিরাজ করে ঘরের মধ্যে। বাইরে বৃষ্টির বেগ সামান্য কমেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মনোজ কাকুই বলে ওঠে, अरे शुभ्र और मामून, तुम लोगों ने तो ऊपर का मंजिल ही नहीं देखा। जाओ एक बार घूम के आओ। और दादा तुमिও एक बार घूम कर आओ। পিশু একটা হাই তুলে বলল, ওরা একটু ঘুরে আসুক, আমি একটু পরে একেবারে উঠব। শুভ্র আর মামুন একাই দোতলায় উঠে আসে। সাথে অবশ্য 2জন সারমেও এলো বটে। দোতলাতেও 4টে ঘর, তবে এই ঘরগুলো নিচের তুলনায় কিছুটা বড়। একটা ঘর লাগোয়া বারান্দায় এসে দাঁড়ায় 2জন। বাইরে যেদিকে নজর যায় শুধুই সবুজ। বৃষ্টির ফোঁটা এসে ধাক্কা দেয় মুখের ওপর। শুভ্র বলে, আমাদের আজ রাতেই ওই মন্দিরে যেতে হবে। মামুন একটু ভয়ে ভয়ে তাকায় শুভ্রর দিকে। কিন্তু দাদা ভাই, তোর যদি এতই ভয় করে তোকে যেতে হবে না, আমি একাই যাব।
তবে এই রহস্যের সমাধান করতে না পারলে আমার শান্তি হবে না। তুই শুনলি না, মনোজ কাকুর জ্যাঠার ছেলে ওই মন্দিরে গিয়ে আর ফিরে আসেনি। তাকে কেউ কোনোদিন খুঁজেও পায়নি। ও যে ওই মন্দিরে গিয়েছিল, তার কি কোনো প্রমাণ আছে কি? আর যদি গিয়েও থাকে, তাহলে কেন ফিরে এলো না? কি হয়েছিল ওর সাথে, আর কী বা হয় রাতে ওই মন্দিরে? সেটা জানার জন্যই তো যেতে হবে ওখানে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর বেরো। তুই যদি যেতে চাস তাহলে পাশের বাড়ির ওই দাদার কাছ থেকে আগের দিন সাইকেলটা যেমন জোগাড় করেছিলি, ওটা নিয়ে বাড়ির পেছনের পাহাড়টার কাছে অপেক্ষা করিস, ঠিক রাত 12টা। শুভ্র, এই শুভ্র, মামন। হ্যাঁ, যাচ্ছি। বলে মামুন নিচে নেমে আসে। পেছন পেছন শুভ্রও পা বাড়ায়। নিচে আসতেই পিসো বলল, এবারে বাড়ি ফিরতে হবে তো, এখন না বেরোলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। মনোজ কাকু ও কাকিমাকে বিদায় জানিয়ে শুভ্র গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তেই জাম্বো ওর জিন্সের একটা কোনা কামড়ে ধরে। অনেক চেষ্টা করেও ওকে ছাড়াতে পারে না মনোজ কাকু। যেন কিচ্ছুতেই আজকে এই বাড়ি থেকে শুভ্রকে যেতে দিতে চায় না কুকুরটা। মনোজ কাকু বলেন, আসলে বাড়িতে তেমন লোকজন আসে না তো, তাই কাউকে পেলে একদম ছাড়তে চায় না। তবে আজ কুছ জ্যাদা হি কর রাহা হ্যায়। শেষে অনেক বকাঝকা করে মনোজ কাকু কুকুর দুটোকে শুভ্র থেকে আলাদা করতে সক্ষম হয়। গাড়িতে ওঠার আগে শুভ্র দেখে কুকুর দুটো ওর দিকেই এক দৃষ্টি চেয়ে আছে। শুভ্র বুঝে উঠতে পারে না জন্তুগুলোর আচমকায় এই স্বভাব পরিবর্তনের কারণ কি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 9টা বেজে গেল। তবে ফেরার সময় আর দুপুরের মতন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হলো না। সন্ধ্যা নামতেই মিশ কালো অন্ধকারে ঢেকে গেল চারিপাশ। এমনিতেই পাহাড়ি গ্রাম্য জীবন, তার মধ্যে সারা দিন ব্যাপী বৃষ্টি। রাত নামার আগেই যেন এক মন মরা নিস্তব্ধতা ঘিরে ধরল। ডিনার টেবিলে পিসিমণি ও পিসোর হাজার কথা হাসি ঠাট্টায় শুভ্র বা মামুন কারোরই মন বসতে চাইল না। রাত বাড়তেই যে যার নিজের ঘরে যেতে শুভ্র ঘরে ঢুকে দরজা বন্ধ করে একটা ব্যাগে কিছু দরকারি জিনিসপত্র গুছিয়ে নেয়, যার মধ্যে রয়েছে একটা টর্চ, জলের বোতল, মোটা দড়ি আর আত্মরক্ষার জন্য ধারালো একটা ছুরি। সব কিছু ঠিকমতো ব্যাগে ঢুকিয়ে শুভ্র অপেক্ষা করতে থাকলো রাত 12টা বাজা। কোণে বেজে চলা অ্যালার্মের শব্দে ধরফর করে উঠে বসলো শুভ্র। অপেক্ষা করতে করতে কখন যে দু চোখের পাতা বুজে গেছে খেয়ালই করেন। শুভ্র বাথরুমে গিয়ে ভালো করে চোখে মুখে জলের ঝাপটা দেয়। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে খুব সন্তর্পণে নিজের ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সারা বাড়ি এখন নিস্তব্ধ। ঝিঝি পোকার একটানা ডাক ভেসে আসছে। হল ঘরের দরজাটা খুলে শুভ্র বাড়ির বাইরে পা রাখে। এখন আর বৃষ্টি হচ্ছে না। মেঘ ভাঙা আকাশে কয়েকটা তারা দেখা যাচ্ছে। শুভ্র ভেবেছিল মামন হয়তো ভয়ে মুখ হবে না, তবে বাড়ির পেছনের পাহাড়টার কাছে পৌঁছতেই দেখা গেল দুটো সাইকেলের সাথে মামুন দাঁড়িয়ে আছে। শুভ্র কাছে যেতেই সে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? কতক্ষণ আগে 12টা বেজে গেছে জানিস? মশার কামড় খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, চল এবারে, এখানে বেশি সময় নষ্ট না করাই ভালো। দুজনেই সাইকেলে চেপে বসল। একবার যাওয়ার ফলে মন্দিরের রাস্তাটা এখন শুভ্রর প্রায় চেনা। দুজনে পাশাপাশি সাইকেলে এগোতে থাকলো জঙ্গলের পথে। আজ যেন বিশ্ব চরাচরের সবাই গভীর ঘুমে ঢলে পড়েছে। কোথাও কোনো শব্দ নেই। জঙ্গলের প্রাণীরাও মনে হয় নিজের নিজের আস্তানায় গা ঢাকা দিয়েছে। সাইকেল চালাতে চালাতে শুভ্র বলল,
আচ্ছা, এত রাতে সাইকেলটা ম্যানেজ করলি কীভাবে? পাশের বাড়ির আগারওয়ালদের মেন গেটের তালাটা অনেক দিন আগেই ভেঙে গেছে। দরজা খোলাই ছিল, সাইকেলটা বের করে আনতে প্রবলেম হয়নি। আমি তো ভেবেছিলাম তুই আর আজকে নিজের ঘর থেকেই বেরোবি না। এখন তো দেখছি মেয়ের যথেষ্ট সাহস আছে। তুই চন্দননগরে থাকলে বিনা প্রিলি টেস্ট দিয়েই তোকে আমাদের টিমের সদস্য করে নিতাম। বেশি কথা না বলে সাইকেলটা দেখে চালা। একটু এদিক ওদিক হলেই কিন্তু অভিযান এখানেই শেষ করতে হবে। শুভ্র আর কথা বাড়ায় না। 10 মিনিটের মাথায় ওদের সাইকেল এসে দাঁড়ায় মন্দিরে যাওয়ার সেই ঢালু রাস্তাটার সামনে। সাইকেলটা স্ট্যান্ড করে হাঁটা শুরু করে দুজনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ ধরে বাকি রাস্তা জুড়ে ঝিঝি পোকার শব্দ শোনা গেলেও এই জঙ্গলে প্রবেশ করা মাত্র সেই আওয়াজও থেমে গেছে। এক বুক ফাটা হাহাকারের মতো নিশ্চুপ হয়ে রয়েছে চতুর্দিক। শুভ্র সামনের দিকে টর্চ ফেলে। নজরে পড়ার মতো তেমন কিছুই নেই, শুধুই অন্ধকারের রাজত্ব। একটু পরেই সেই বিশাল আকার নিম গাছগুলোর সামনে এসে পৌঁছয় শুভ্র আর মামুন। গাছগুলোকে যেন এক একটা দৈত্য মনে হচ্ছে। মামুন খানিকটা কাছে সরে আসে শুভ্র। আর একটু সামনে এগোলেই মন্দিরের চূড়াটা দেখা যাবে। সেদিকে পা ফেলতেই মামুনের মনে হয় ওদের পেছনে একটা মর্মর শব্দ হচ্ছে। ভয়ে ভয়ে পেছনে তাকায় মামুন, তবে কিছু দেখা যায় না। মামুন শুভ্রর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, শব্দটা পেলি? তবে কিসের শব্দ বুঝতে পারলাম না। এবারে সামনে টর্চ ফেলতেই দারু ব্রহ্ম মন্দির ওদের নজরে পড়ে। কিন্তু সেই পথে এগোনোর আগেই শুভ্রর মনে হয় ওর ঠিক ঘাড়ের কাছে কিছু একটা ছুঁচের মতো ফুটে গেল। ঘাড়ে হাত দিতেই ও বুঝল একটা নিম গাছের ঝুড়ি। সেটাকে ছুঁতেই ঝুড়িটা আরো যেন জড়িয়ে গেল ঘাড়ের মধ্যে। আচমকাই শুভ্রর চোখের সামনে কতগুলো অদ্ভুত দৃশ্য সিনেমার পর্দার মতো ফুটে উঠতে লাগলো। প্রথমে তো তীব্র আলোয় কিছুই ঠিকঠাক করে দেখতে পেল না। তারপর সেই আলো ভেদ করে কয়েকটা উজ্জ্বল রঙিন পাখি কিচির মিচির করে উড়ে গেল। কতগুলো ময়ূর পেখম মিলে নেচে নেচে ঘুরতে লাগলো শুভ্রর চারিপাশে। একটা সাদা হাতি সুগন্ধি জাতীয় কিছু একটা ছড়িয়ে দিল ওর সমস্ত শরীরে। পরম শান্তিতে চোখ বুজে আসলো শুভ্র। নেশাতুর দৃষ্টিতে সেই মোহময় পরিবেশ দেখতে লাগলো। কিন্তু মুহূর্তে একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসে শুভ্র কানের কাছে। কেউ যেন প্রাণপণে ডেকে চলেছে ওকে। অনেক কষ্ট করে ঘোর কাটিয়ে দেখার চেষ্টা করে শুভ্র। আর ঠিক সেই মুহূর্তে ভয়ে আঁতকে ওঠে। শুভ্র অনুভব করে সেই দৈত্যকার নিম গাছগুলো সবার অজান্তে জ্যান্ত হয়ে উঠেছে। নিজের অসংখ্য ঝুড়ি ও শাখা প্রশাখা পিঁচিয়ে ধরছে ওর সমস্ত শরীর। ঝুড়ির ডগাগুলো ছুঁচের ফলার মতো ঢুকে যাচ্ছে চামড়া ভেদ করে, টেনে নিচ্ছে রক্ত। শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছে শুভ্র। এই বিভীষিকার হাত থেকে বাঁচার কি কোনো পথ নেই? গাছগুলো শুভ্রকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। নাকের কানের ছিদ্র দিয়েও আস্তে আস্তে ঢুকে আসছে নিম গাছের রক্তভোগ ছুরির অগ্রভাগ। মুখ থেকে কেবলমাত্র একটা গঙ্গানির শব্দ বেরিয়ে আসছে শুভ্র। আবছা দৃষ্টিতে দেখে সামনে তখনও জীবন্ত গাছের হাজারো এগিয়ে আসা শাখা প্রশাখার সাথে লড়ে চলেছে মামুন। নিমের মোটা ঝুড়িগুলো মামুনের দুটো পা বেঁধে ফেলেছে, তবে হাতগুলো এখনো বাঁধন মুক্ত। সেই মুক্ত হাত দিয়েই প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে মেয়েটা। আস্তে আস্তে শুভ্রর সমস্ত শরীরটাকে নিজের হাজার হাজার ঝুড়ি বিশিষ্ট হাতের দ্বারা মুড়িয়ে ফেলছে গাছগুলো। মামুন সেই অবস্থায় একবার তাকায় অসহায় শুভ্রর দিকে। শুভ্র কেবল চোখের ইশারায় মাটিতে পড়ে থাকা ব্যাগটার দিকে ইঙ্গিত করে। মামুন কিছু না বুঝেই বুকে ভর দিয়ে এগিয়ে যায় পড়ে থাকা ব্যাগটার দিকে। নিমের ছুরি ওর পা দুটোকে ক্ষত বিক্ষত করে তুলেছে।
শত শত করাল মুখের দ্বারা রক্ত পান করে চলেছে শয়তান এই গাছ। মামুন কোনো মতে ব্যাগের ভেতরে হাত ঢোকায়। অন্য সব জিনিসের সাথে বেরিয়ে আসে একটা ছুরি। ছুরিটা হাতে পেতেই পায়ের সাথে আটকে থাকা ঝুড়িগুলো লক্ষ্য করে চালিয়ে দেয় সেটা। ঝুড়িগুলো থেকে একরকমের সবুজ তরল ছিটকে আসে মামুনের মুখে। গাছগুলো যেন একটা কান ফাটানো চিৎকার করে ওঠে। সেই শব্দ কোনো পৃথিবীর প্রাণীর হতেই পারে না। অসংখ্য শাখা প্রশাখা দানবের হাতের মতো এগিয়ে আসতে থাকে। মামুন উঠে পাগলের মতো ছুরি চালাতে চালাতে দৌড়তে থাকে। শেষবারের মতো শুভ্রর দিকে তাকাতেই ভয়ে আর কষ্টে দিশেহারা হয়ে চিৎকার করতে করতে সেই জায়গা ছেড়ে বেরিয়ে যায়। পেছনে শুভ্র নিথর দেহটা নিজেদের মধ্যে টুকরো টুকরো করে ছিঁড়ে ভাগাভাগি করে নিচ্ছে গাছগুলো। বিশাল বিশাল কুড়ির মধ্যে হারিয়ে যাচ্ছে একটা গোটা মানুষের দেহ। মামুন দৌড়তে থাকে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা লক্ষ্য করে। পেছনে সেই শয়তানরূপী গাছগুলোর চলমান ডালপালা এখনও এগিয়ে আসছে। কোনো মতে ঢালু অংশটা পার করে সাইকেলগুলোর কাছে এসে পৌঁছয় মামুন। বুকের মধ্যে যেন হাতুড়ি পিটিয়ে চলেছে কেউ। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো কেমন যেন দুঃস্বপ্নের মতো মনে হয় মামুনের। তবে পেছনে ফিরে তাকানোর মতন সাহসটুকু আর অবশিষ্ট নেই। হঠাৎই মনে হয় ওর ঠিক সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ভয়ে কুঁকড়ে ওঠে মামুন, কিন্তু পরক্ষণেই একটা চেনা শব্দ ভেসে আসে। अरे बिटिया, तुम यहाँ पर क्या कर रही हो? মামুন মুখ তুলে দেখে সামনের মানুষটা ওর চেনা। লক্ষ্মীর দাদু, দারু ব্রহ্ম মন্দিরের পূজারী। মামুন উঠে জড়িয়ে ধরে মানুষটাকে। মন্দির, গাছ, দাদাভাই কি ওরা? हाँ, मुझे सब पता है। तुम दोनों को इतनी रात में इधर आते देखते ही मुझे शक हुआ था। इसके लिए मैं पीछे पीछे चला आया। पर घबराओ मत बेटिया, अब मैं हूं ना, कोई डर नहीं। मैं अभी तुझे तेरे भैया के पास भेज देता हूं। কথাটা শুনেই ছিটকে দূরে সরে আসে মামুন। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় পূজারীর দিকে। এই অন্ধকারের মধ্যেও যে পূজারীর মুখের মধ্যে নারকীয় হিংস্রতা খেলা করছে সেটা স্পষ্ট বুঝতে পারে মামুন। কিছু বলার আগেই পূজারী নিজের হাতের মুঠোয় ধরে রাখা একটা মাঝারি আকারের পাথর সজোরে মারে মামুনের মাথা লক্ষ্য করে। একটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে মামুন। সেই চিৎকারের শব্দ চারিদিকে প্রতিধ্বনি করে আবার মিলিয়ে যায়। পূজারী রক্তে ভেসে যাওয়া বাচ্চা মেয়েটার নিথর দেহটাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে চলে। মুখে বলতে থাকে, बिटिया, ज्यादा कुछ जान अच्छी बात नहीं होती। इतने सालों में मेरा दादा परदादा जिस जगह को सबसे छुपाते आया है, तुम लोगों को क्या लगा? हाँ, 2 दिन के बच्चे उसको जान जाओगे? मेरा भगवान वो मंदिर का लकड़ी का बना बेजान मूर्ति नहीं, ये सब जिंदा प्यार है। पाताल से आया है ये शैतान का दूत, जिनका भोग है जीवन की रूह। শুনছিলেন গল্প দারু ব্রহ্ম, রচনায় অভিষেক চৌধুরী। আজকের গল্প পাঠে আমি সৌভিক। অন্যান্য চরিত্রগুলোতে রানা, অর্পিতা, গৌরব, হিয়া, তিস্তা এবং আমি সৌভিক। ধ্বনি পরিকল্পনা ও আবহে
ফিনিক্স অডিও ভার্স। নির্দেশনা ও প্রযোজনায় টিম ইও রক্তপাস এবং গল্পের পোস্টার দীপ জিএফএক্স। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের আপলোড হওয়া সমস্ত গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও ফেসবুকে আমাদের একটা পেজ রয়েছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখানেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেখানে আমরা সমস্ত গল্পের সমস্ত আপডেট সবথেকে আগে ওখানেই শেয়ার করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।